আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। লুৎফুন্নেসা, আমি সহকারী শিক্ষক, রাজশাহী হাই স্কুল। আজকে আমরা দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের চলতরিৎ নিয়ে আলোচনা করব। চিত্রগুলো একটু লক্ষ্য করো। চিত্রগুলোতে কি দেখা যাচ্ছে বা চিত্রগুলা দেখে কি তোমরা কিছু আন্দাজ করতে পারছো? দেখো, সবগুলাই কিন্তু একটা মিল রয়ে গেছে। কি? যে বিদ্যুতের ব্যবহার হচ্ছে এবং বিদ্যুতের এখানে বিপজ্জনক ব্যবহার হচ্ছে। একটা বাচ্চা সকেট টাচ করছে, একজন মহিলা সরাসরি কেবল ছাড়া মানে অন্তরক ছাড়া লাইন ধরে ফেলছেন, একজন কারেন্টের খুঁটিতে খালি গায়ে বিদ্যুৎ স্পষ্ট হলেন। আর এই সকল চিত্র দেখে তোমার কি মনে হচ্ছে? বুঝতেই পারছো আমাদের আজকের আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তড়িতের নিরাপদ ও কার্যকর ব্যবহার। তড়িতের নিরাপদ এবং কার্যকর ব্যবহার এই চ্যাপ্টারটা শেষে আমরা যে বিষয়গুলা সম্পর্কে আয়ত্ত করতে পারবো, যে বিষয়গুলা, সেটা হচ্ছে যে তড়িতের সিস্টেম লস এবং লোডশেডিং ব্যাখ্যা করতে পারবো, তড়িতের নিরাপদ ও কার্যকর ব্যবহার বর্ণনা করতে পারবো, নিরাপদ ও কার্যকর ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে পারবো, বাসাবাড়িতে আমাদের উপযোগী বর্তনীর নকশা, তড়িৎ বর্তনী নকশা প্রণয়ন করে বিভিন্ন অংশের সাথে এসি উৎস ব্যবহার করতে পারবো এবং তড়িৎ শক্তির অপচয় রোধ ও সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার অঙ্কন করতে পারবো। তড়িতের সিস্টেম লস এবং লোডশেডিং নিয়ে বলতে গেলে প্রথমে আসো আমরা একটা ভিডিও দেখে নিই। তড়িৎ সিস্টেম লস। আমরা জানি বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয়। উৎপন্ন এই বিদ্যুৎকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে সঞ্চালন করতে হয়। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ শক্তিকে বিদ্যুৎ বিন্দু থেকে বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনে স্থানান্তর করা হয়। এরপর সাবস্টেশন থেকে পুনরায় বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে ঠিক আছে, তাহলে আমরা তড়িতের সিস্টেম লসটা সম্পর্কে একটা ভিডিও দেখলাম। কি বুঝতে পারলে তোমরা? আমরা তড়িতের বা বিদ্যুৎ পরিবহন পুরো ব্যবস্থা নিয়ে এখানে একটা ভিডিও ছিল, যে কিভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ করা হয়। সেখানে আমরা যে বিষয়টা দেখতে পারলাম সেটা হলো যে বিদ্যুৎ আহ, আহ, যেখানে আমাদের বিদ্যুতের প্ল্যান্টগুলো আছে সেখান থেকে বিদ্যুৎ প্রথমে সেটাকে বিভবে উচ্চ ভোল্টেজে সরবরাহ করা হয় একটা স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে। পরবর্তীতে সেগুলা বিভিন্ন সাবস্টেশনের মাধ্যমে বাসাবাড়িতে যাওয়ার আগে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিতরণ করা হয়। তো এখানে যেটা হয়েছে যে সিস্টেম লসের কথাটা চলে আসছে, যেখানে সিস্টেম লসের বিষয়টা আসলে কি? আমরা জানি যে তারগুলোর মাধ্যমে আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, সেই তারের একটা নিজস্ব রোধ আছে এবং সেই রোধের কারণে কিন্তু এখানে তড়িতের একটা ক্ষয় হচ্ছে, তড়িৎ শক্তির একটা ক্ষয় হচ্ছে। তো সেখানে এই ক্ষয়টাকে বলা হচ্ছে তড়িতের সিস্টেম লস। আচ্ছা, সেই সিস্টেম লসটা তাহলে আর একটু বিস্তারিতভাবে বোঝার জন্য দেখো, এখানে আমাদের
আমরা যে জানলাম যে বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে সকল তার ব্যবহার করা হয় তাদের একটা নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে, ফলে এই রোধকে অতিক্রমের জন্য তড়িৎ শক্তির একটি অংশ তাপে পরিণত হয় বা শক্তির লস হয়, ক্ষয় হয়, অর্থাৎ শক্তির ক্ষয় P=I²R। এটাকে বলা হচ্ছে তড়িতের সিস্টেম লস। একটু খেয়াল করে দেখো, আমরা আগের ক্লাসগুলোতে আমরা যখন পড়েছিলাম যে শক্তির রূপান্তরটাকেই আমরা বলছি যে রূপান্তরিত শক্তি বা ব্যয়িত শক্তি। তো সেই ব্যয়িত শক্তির রাশিমালা আমরা বের করেছিলাম P=I²R। তো P=I²R, এখানে এই I²Rটা হচ্ছে তড়িতের সিস্টেম লস। এখানে কিন্তু এই শক্তিটা ক্ষয় হচ্ছে। এখন এই ক্ষয়টা কিভাবে কমানো সম্ভব, তড়িতের সিস্টেম যে লস হচ্ছে সেই লসটা কিভাবে কমানো সম্ভব? তো এখানে দুইটা দুইটা টার্ম এখানে আমাকে হয় কমাতে হবে, হয় তড়িতের যে তারের যে পরিবাহী তারের রোধ অথবা তড়িৎ প্রবাহের মানটা। তো এখানে যে বিষয়টা হচ্ছে রোধ, পরিবাহী তারগুলার মধ্যে তো রোধ থাকবে, তাকে তো আমি অবহেলা করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না, তারগুলোর মধ্যে তোমার রোধ থাকবে। তো সে জায়গায় যেটা হলো যে আমি তাকে কন্ট্রোল করতে পারছি না, তো এ জায়গায় যেটাকে আমি কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের মান। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ কমাতে পারলে তাপ হিসাবে যে শক্তিটা ক্ষয় হচ্ছে I²R, সেই I²R এর মানটা কমানো সম্ভব। তাহলে এখানে আই এর মানটা কিভাবে কমানো সম্ভব? দেখা গেছে যে আই এর মানটা কিভাবে কমানো যায়, যে প্রতি সেকেন্ডে বৈদ্যুতিক শক্তি যেহেতু VI হিসাবে যায়, তাহলে এখানে এই যে VI, এখানে যদি আই এর মানটা আমি কমিয়ে দেই তাহলে কিন্তু ভি এর মানটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে লাইন ভোল্টেজটা যদি আমি বৃদ্ধি করে দেই তাহলে সেক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহের মানটা কমে যায়। আর তড়িৎ প্রবাহের মানটা কমে গেলে কিন্তু রোধজনিত কারণে আমার এই I²R এর মানটাও কমে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমার শক্তি ক্ষয়ের পরিমাণটাও কমে যাবে। তো প্রতি সেকেন্ডে বৈদ্যুতিক শক্তি VI হিসেবে যাদের পটেনশিয়াল যদি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে 10 গুণ কম কারেন্টে কিন্তু আমি সমান শক্তিটা পাচ্ছি। আবার 10 গুণ কম কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে 100 গুণ কম তাপ শক্তির অপচয় হচ্ছে। অর্থাৎ এক কথায় হলো যে আমার সিস্টেম লস কমাতে গেলে আমরা কি করে থাকি, সরবরাহ লাইন ভোল্টেজটা বৃদ্ধি করে দেই আর আমাদের যে তড়িৎ প্রবাহটা আছে সেটাকে আমরা কমিয়ে ফেলি। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে আমাকে সিস্টেম লসটা কম হয়। লোডশেডিং তো আমরা সবাই পরিচিত। হ্যাঁ, এখন আমাদের লোডশেডিং অনেক কমে গেছে, এখন আর আমাদের লোডশেডিং হয় না। মানে মাঝে মাঝে হয়। গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আমাদের যেটা হয়েছিল সেটা হলো যে পুরোটা বিদ্যুৎ কেন্দ্র থেকেই আমাদের ইলেকট্রিসিটি বিতরণ ব্যবস্থাটা অফ ছিল। তাই যেটা হয়েছিল সেটা লোডশেডিং না, লোডশেডিংটা হলো যে কোনো কারণে যদি কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ না থাকে, অর্থাৎ বিদ্যুৎ উপকেন্দ্র যখন সবার প্রয়োজনটা মিটাতে পারে না বা চাহিদা মিটাতে পারে না, তখন কোনো এলাকার কারেন্টটা কিছু সময়ের জন্য অফ করে দেয়, দিয়ে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। তো আমরা একটু পড়ে নিই যে প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্র একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। সবগুলো বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। প্রথমে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরে সেগুলো আমাদের জাতীয় গ্রিডে যোগ হয়। জাতীয় গ্রিড থেকে বিভিন্ন উপকেন্দ্র কি পরিমাণ তার দরকার সে অনুযায়ী জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎটা সংগ্রহ করে। পরবর্তীতে বিদ্যুৎ উপকেন্দ্র গ্রাহক পর্যায়ে এই বিদ্যুৎকে পৌঁছে দেয় বা বিতরণ করে। কোনো নির্দিষ্ট এলাকার বিদ্যুতের চাহিদা উৎপাদন বা সরবরাহের তুলনায় বেশি হলে তখন বিদ্যুৎ উপকেন্দ্রের পক্ষে চাহিদা মেটানো সম্ভব হয়ে ওঠে না। তখন বাধ্য হয়ে উপকেন্দ্র কর্তৃপক্ষ বিতরণ ব্যবস্থার নির্দিষ্ট কিছু এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেয় বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। একে লোডশেডিং বলে। আবার উপকেন্দ্র যখন প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী সরবরাহ পায় তখন পুনরায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। তো যদি অনেকক্ষণ এক নাগাড়ে কোনো একটা এলাকায় লোডশেডিং হয়ে যায় তখন কিন্তু গ্রাহক পর্যায়ে এই লোডশেডিংটাকে সহনীয় করতে কর্তৃপক্ষ চক্রাকারে বিভিন্ন এলাকায় লোডশেডিং করে থাকে।
ঠিক আছে, মনে করো যে বন্দরের চাহিদাটা বেশি, তো বন্দরে বিদ্যুৎটা দিতেই হচ্ছে। তখন বন্দরে বিদ্যুৎ দেওয়ার কারণে দেখা গেছে আবার যে হয়তো বা ধারে কাছে অন্য একটা জায়গায় উপশহরের দিকে তোমার বিদ্যুতের চাহিদা তত না, তো তাহলে বিদ্যুৎ ওইখানে লোডশেডিংটা হচ্ছে। তো আবার দেখা যাচ্ছে এখন কিছু সময় পর উপকেন্দ্র বুঝতে পারলো যে তার এখন এনাফ বিদ্যুৎ আছে, সে দিতে পারবে, তখন সে সব জায়গায় দিতে পারছে। তো এটাই হচ্ছে আসলে লোডশেডিং। তড়িতের নিরাপদ ও কার্যকর ব্যবহার। তা আমরা দেখলাম যে তড়িতের নিরাপদ ও কার্যকর ব্যবহারটা আমাদের জন্য কতটা জরুরি, কারণ তড়িৎ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তড়িৎ আমাদের যেমন উপকারে আসে, আবার অনেক কারণে এই তড়িতের জন্য কিন্তু আমরা অনেক বিপদেও পড়তে পারি। তো বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বর্তনীতে যে কোনো ধরনের ত্রুটি বৈদ্যুতিক শক দিতে পারে, অগ্নিকাণ্ড করতে পারে। আমাদের লাইন ভোল্টেজ যেটা আছে, বিদ্যুৎ সরবরাহ লাইন ভোল্টেজ যে আছে সেটা হলো 220 ভোল্ট। তো সেই 220 ভোল্টের বিদ্যুৎ প্রবাহ যদি আমাদের শরীরের মধ্য দিয়ে ঢুকে, তাহলে কিন্তু আমাদের মৃত্যুরও ঝুঁকি থাকে। তো পৃথিবীর সমগ্র মানুষ কিন্তু এই বিদ্যুৎটাকে নিরাপদে ব্যবহার করছে, কিছু নিয়ম মেনে চলে। তো বিদ্যুতের নিরাপদ ব্যবহার করার জন্য আমাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে জানা থাকা দরকার। যে বিদ্যুতের অপরিবাহক আস্তরণ। অপরিবাহক আস্তরণ বলতে বিদ্যুতের যে কেবলগুলো আছে সেই কেবলগুলোর উপরে অন্তরক দিয়ে অন্তরিত করা, মানে যার মধ্য দিয়ে টাচ করলে আমাকে বিদ্যুতের সাথে আমার কোনো সংযোগ থাকবে না, অন্তরক দিয়ে অন্তরিত করা। কেবলটা যদি অতি উত্তপ্ত হওয়া, বালো সংযোগ ব্যবস্থার অভাবে হতে পারে, আর্দ্র অবস্থা, সার্কিট ব্রেকার ও ফিউজ, সুইচের সঠিক সংযোগ, সংযোগ তার, এগুলা সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া থাকলে আমরা তড়িৎ নিরাপদ ও কার্যকর ব্যবহার করতে পারবো। অন্তরকের ক্ষতি সাধন। অন্তরকের ক্ষতি সাধন, দেখো যে এখানে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে কাজ করতে হলে তাদেরকে ভোল্টেজ উৎসের সাথে দুইটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে বর্তনী সম্পূর্ণ করতে হয়। আমরা তো জানি যে ভোল্টেজ উৎসের সাথে দুইটা পরিবাহী তার সংযুক্ত করা হয়। তো এই দুইটা তারকে আমরা বলি জীবন্ত এবং নিরপেক্ষ, মানে একটা হলো লাইভ আর একটা হলো নিউট্রাল। এ সকল পরিবাহী তার সাধারণত রাবার দ্বারা অন্তরিত অবস্থায় থাকে। দুইটি তারকে পরে একত্রিত অবস্থায় পিভিসি বা রাবার দ্বারা আবৃত করে কেবল তৈরি করা হয়। সময় এবং ব্যবহারের সাথে সাথে এ সকল অন্তরক পদার্থ ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা বাড়িতে যে বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার করি, এর কেবল ব্যবহারের সময় বেঁকে যায় এবং মোচড় খায়, এতে করে অভ্যন্তরস্থ অন্তরক ব্যবস্থা ফেটে এবং ভেঙে যেতে পারে, ফলে পরিবাহী তার উন্মুক্ত হয়ে যায়। এখন কোনোভাবে যদি জীবন্ত তার শরীরের সংস্পর্শে আসে, তখন মারাত্মক বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে পারে। এছাড়া অন্তরক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার পরস্পরের সংস্পর্শে আসলে শর্ট সার্কিটের সৃষ্টি হবে এবং অগ্নিকাণ্ড ঘটতে পারে। তারপরে হলো কেবলের অতি উত্তপ্ত হওয়া, অর্থাৎ কোনো কারণে যদি কেবলের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহ চলে যায়, তখন কিন্তু পরিবাহী তারটা উত্তপ্ত হয়ে গলে যায়। যেমন বৈদ্যুতিক পাকার যে মোটরটা আছে অতি উত্তপ্ত হয় এবং গলে যায়, ফলশ্রুতিতে জীবন্ত তার আর নিরপেক্ষ তার একত্রিত হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে উচ্চমানের তড়িৎ প্রবাহিত হয়। তাছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা সকেটে অনেকগুলো মাল্টিপ্লাগ ব্যবহার করে অনেকগুলা বৈদ্যুতিক যন্ত্রপাতিকে একসঙ্গে সংযোগ দিচ্ছি। এর ফলে কি হচ্ছে যে সকেটের যে অভ্যন্তরস্থ পরিবাহী তার মেইন লাইন থেকে যে পরিমাণ তড়িৎ নিরাপদে গ্রহণ করার কথা, তার চেয়ে বেশি পরিমাণ গ্রহণ করছে এবং এর ফলে কেবল তার অত্যধিক উত্তপ্ত হয়ে উঠে অন্তরক ব্যবস্থা গলে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে থাকে। তারপরে হচ্ছে আর্দ্র অবস্থা। আর্দ্র অবস্থা মানে হচ্ছে যে ভিজা অবস্থা। আর্দ্র অবস্থায় অনেক বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে থাকে, পানির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। এই কারণে
কোনো বৈদ্যুতিক সরঞ্জামের কোনো অংশ যদি অন্তরিত না থাকে এবং সেটা যদি পানির সংস্পর্শে চলে আসে তাহলে কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বা শক দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে থাকে। অনেক সময় হেয়ার ড্রায়ারকে ভেজা সিঙ্কে রেখে দেওয়া হয়, এটা অত্যন্ত বিপজ্জনক। যদি হেয়ার ড্রায়ারের তার উন্মুক্ত থাকে কিংবা তারের অন্তরক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন যিনি সিঙ্ক ব্যবহার করছে তিনি বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে পারেন। এছাড়া ভিজা হাত দ্বারা কোনো বৈদ্যুতিক সুইচ অন বা অফ করাও বিপজ্জনক। দেখো, একটু আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে নিউট্রাল এবং লাইভ তার দুইটা একসঙ্গে হয়ে যাওয়ার কারণে এখানে একটা শর্ট সার্কিট হচ্ছে, এখান থেকে অগ্নিকাণ্ড করছে। আবার দেখো, আমাদের যে বাসা বাড়িতে আমরা ইস্ত্রি ব্যবহার করি তাকে অনেক সময় ইস্ত্রিকুলার এই অংশগুলা বিভিন্ন অংশগুলা মুছর খেতে খেতে অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন কি হয়, এগুলাতে যদি আমরা হাত দ্বারা স্পর্শ করি তাহলে কিন্তু আমরা শক খেতে পারি। একটা সকেটের মধ্যে মাল্টি প্লাগের মাধ্যমে যদি অনেকগুলা প্লাগ আমরা মানে যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি সংযুক্ত করি, সেক্ষেত্রেও কি হচ্ছে, সেক্ষেত্রে অতিরিক্ত তড়িৎ প্রবাহ এর মধ্য দিয়ে আসার কারণে এখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটতে পারে। হেয়ার ড্রায়ারের কথাও আমরা বললাম। এটা কি? সার্কিট ব্রেকার। কি করা হয়? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়। এটা কি? ফিউজ। ফিউজ শর্ট সংযোগে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়। এগুলো আমরা কোথায় ইউজ করে থাকি? আসলে আমরা একটু সার্কিট ব্রেকার এবং ফিউজ নিয়ে আমরা একটু আলোচনা করি। সার্কিট ব্রেকার একটা নিরাপত্তামূলক কৌশল হিসাবে ব্যবহার করা হয়। এটা সাধারণত বাড়ির যে আমাদের যে সম্মুখ দরজার আশেপাশে স্থাপন করা হয়, বাড়ির মেইনে মানে সামনেই আমাদের থাকে। যখন কোনো বর্তনীতে মানে একটা বাড়ির মধ্য দিয়ে অধিক পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়ে যায় সার্কিটের মধ্য দিয়ে, তখন সার্কিট ব্রেকার বর্তনীর তড়িৎ সরবরাহ বন্ধ করে দেয়। সার্কিট ব্রেকার বাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ সরবরাহ বিচ্ছিন্ন করে। বর্তনীতে সার্কিট ব্রেকার না থাকলে অতিরিক্ত তড়িৎ প্রবাহের জন্য বাড়ির সরঞ্জাম বিনষ্ট হয়ে যেতে পারে, এমনকি অগ্নিকাণ্ডও করতে পারে। ফিউজটাও একটা নিরাপত্তামূলক কৌশল। তো বৈদ্যুতিক বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য ফিউজ অন্তর্ভুক্ত করা হয়। ফিউজটিকে সবসময় বৈদ্যুতিক কেবলের জীবন্ত তারে সংযোগ দেওয়া হয়। একটা স্বল্প দৈর্ঘ্যের চিকন তার ফিউজ হিসাবে ব্যবহার করা হয়। আমরা তো ফিউজের তারটা দেখেছি সবাই। নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহ অপেক্ষা যদি বেশি তড়িৎ প্রবাহ হয়ে যায় তখন ওই ফিউজটা উত্তপ্ত হয়ে গলে যায়। এতে বর্তনী বিচ্ছিন্ন হয় এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। ফিউজের গায়ে নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহের উল্লেখ থাকে। বৈদ্যুতিক যন্ত্র বা সরঞ্জাম সর্বোচ্চ যে মানের তড়িৎ প্রবাহ বহন করতে পারে তার চেয়ে সামান্য বেশি তড়িৎ প্রবাহ বহনে সক্ষম এমন ফিউজ ব্যবহার করতে হবে। এতে করে ফিউজ পুড়ে গেলেও বৈদ্যুতিক সরঞ্জামটি তড়িতায়িত হবে না। এছাড়াও ফিউজ পরিবর্তনের সময় বিদ্যুতের সরবরাহের মেইন সুইচ বন্ধ রাখতে হয়। সুইচের সঠিক সংযোগ। সুইচ দিয়ে আমরা কি করি? সুইচের সাহায্যে আমরা অন অফ করে থাকি, অর্থাৎ সার্কিট কখন বন্ধ করতে হবে কিংবা সার্কিটটা কখন খুলতে হবে, তখন সেটার ক্ষেত্রে আমরা সুইচ ব্যবহার করে থাকি। কিন্তু সুইচটাকে করতে হবে সঠিক উপায়ে সংযোগ। যদি তা না করা হয় তাহলে এতে হবে অনেক বিপদ। যেমন বর্তনীতে সুইচ লাগানোর সময় খেয়াল রাখতে হবে এটি যেন জীবন্ত তারে সংযোগ দেওয়া হয়। এতে করে সুইচ বন্ধ করা মাত্র উচ্চ বিভব উৎস থেকে বৈদ্যুতিক সরঞ্জামও বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি কোনো কারণে সুইচটাকে ভুলবশত নিরপেক্ষ তারে সংযোগ দেওয়া হয় তখন সুইচ আমি অফ করব ঠিক আছে, কিন্তু বৈদ্যুতিক সরঞ্জামগুলোটা আমার কি থাকছে? জীবন্ত তারে থেকে যাচ্ছে। তো দেখা যাচ্ছে জীবন্ত থাকবে এবং ওই কারণে এটা টাচ হলে আমরা বৈদ্যুতিক শকের আমাদের মধ্যে ঝুঁকি বাড়বে। দেখো, জীবন্ত তার আর নিরপেক্ষ তার। জীবন্ত তারে আমাকে সুইচের সংযোগটা দিতে হবে, আর যদি ভুলক্রমে আমি নিউট্রালে সুইচের সংযুক্ত তাহলে এটা হচ্ছে সুইচের ভুল সংযোগ। আমরা কিভাবে বিদ্যুতের নিরাপদ ব্যবহার করব?
অবশ্যই সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। সার্কিট ব্রেকার কি করে আমরা জানি যে সার্কিট ব্রেকার কিভাবে আমাদের নিরাপদ রাখে। তারপরে আমরা ছোটো ছোটো সার্কিটগুলাতে ফিউজ ব্যবহার করব বর্তনীগুলাতে। হ্যাঁ, ফিউজের যে কানেকশনটা, ফিউজটা কার সাথে কানেক্টেড করা হয়? দেখো, ফিউজটা অবশ্যই জীবন্ত তারের সাথে কানেক্টেড করা হয়। দেখো, ফিউজের একটা কার্যকারিতা আমরা এই ছোট্ট একটা ভিডিওতে দেখে নিই। এখানে 5 এম্পিয়ারের মতন তড়িৎ প্রবাহ আছে। এর মধ্যে দিয়ে একটা ফিউজের মধ্য দিয়ে যখন এর চেয়ে বেশি তড়িৎ প্রবাহ যায় তখন কি হচ্ছে? তখন আস্তে আস্তে কিন্তু ওই ফিউজে যে তারটা আছে সেটা উত্তপ্ত হয়ে যাবে, এবং উত্তপ্ত হওয়ার পরে সেটা ছিঁড়ে যাবে। তো যে কোনো যন্ত্রে ফিউজটা ব্যবহার করার সুবিধা হলো, একটা বর্তনীতে যদি আমরা ফিউজ ব্যবহার করি তাহলে সেটা সুবিধা হলো যে এর মধ্য দিয়ে যখন অতিরিক্ত কারেন্ট যেতে চাইবে তখন সে ফিউজটা বর্তনীকে রক্ষা করবে, অতিরিক্ত কারেন্ট পাস করতে দিবে না। এখন আমরা দেখি ভূসংযোগ তার কি। ভূসংযোগ তার বা আমরা যেটাকে আর্থিং বলে জানি, তো আমরা তো জানি যে সকল বৈদ্যুতিক সরঞ্জাম বা উপকরণের বৈদ্যুতিক বর্তনী সম্পূর্ণ করার জন্য কমপক্ষে 2টা তারের দরকার হয়, একটা হলো লাইভ আর একটা হলো নিউট্রাল। তো জীবন্ত তার বৈদ্যুতিক সরঞ্জামে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে, অপরদিকে নিরপেক্ষ তারের মাধ্যমে তড়িৎ প্রবাহ উৎসে ফিরে আসে এবং বর্তনী সম্পূর্ণ করে। এখন নিরপেক্ষ তারের বিভব 0। ভূসংযোগ তার হলো নিম্ন রোধের তার, মানে এর মধ্যে কোনো রোধ নাই। তাহলে এটি কোথায় থাকে? এটি সাধারণত বৈদ্যুতিক যে সরঞ্জাম আমরা ব্যবহার করে থাকি সেই সরঞ্জামগুলোর যে ধাতব ঢাকনা আছে সেই ঢাকনার সাথে সংযুক্ত থাকে। বিভিন্ন কারণে বৈদ্যুতিক বর্তনী ত্রুটিযুক্ত থাকতে পারে, যেমন যদি জীবন্ত তার সঠিকভাবে সংযুক্ত না থাকে এবং তা যদি বৈদ্যুতিক যন্ত্রের দাতব্য ঢাকনাকে স্পর্শ করে তবে ব্যবহারকারী বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে পারেন। দাতব্য ঢাকনাটি ভূসংযুক্ত অবস্থায় থাকলে এমনটি ঘটবে না। তো এমনটি ক্ষেত্রে জীবন্ত তার থেকে উচ্চমানের তড়িৎ প্রবাহ দাতব্য ঢাকনা দিয়ে ভূসংযোগ তার হয়ে মাটিতে চলে যাবে, ফলে ফিউজটি পুড়ে যাবে আর যন্ত্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। তো আমাদের বাসা বাড়িতে যে সকল একটু দামি জিনিসপত্র আছে, তড়িৎ যন্ত্রগুলো আছে, যেমন ওয়াশিং মেশিন, কম্পিউটার, টিভি, ফ্রিজ, তো এগুলাতে আমাদের অবশ্যই কি থাকে, টিভিটা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, তো এগুলাতে আমরা দেখি যে 3 পিনের আমরা সকেটগুলা ইউজ করে থাকি। কেন করে থাকি? কারণ এগুলার মধ্য দিয়ে যদি উচ্চমানের তড়িৎ চলে আসে তাহলে সেটা উচ্চমানের তড়িৎ প্রবাহটা দাতব্য ঢাকনা হয়ে ভূসংযোগ দিয়ে মাটিতে চলে যায়, এতে আমাদের আর কোনো ক্ষতি হয় না। বাড়িতে ব্যবহৃত ফ্রিজের নিরাপদ ব্যবহারের জন্য অবশ্যই ভূসংযোগ বা আর্থিং দেওয়া উচিত। দেখো চিত্রে কি দেওয়া আছে, ভূসংযোগবিহীন ওয়াশিং মেশিন আর ভূসংযোগ সহ ওয়াশিং মেশিন কোনটা কমফোর্টেবল, অবশ্যই তোমরা সেটা বুঝতে পারছো। এছাড়াও আজকাল বিভিন্ন বহনযোগ্য যন্ত্রপাতিতে 3 পিন প্লাগ ব্যবহার করা হয়। এগুলোতে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ফিউজ সংযুক্ত থাকে, ফিউজটি তড়িৎ যন্ত্রটিকে নিরাপদ রাখে। খেয়াল করো, ওয়াশিং মেশিন, ফ্রিজ, কম্পিউটার, এদের মধ্যে আমি সংযোগ দিচ্ছি, তোমার কি মনে হচ্ছে যে এ ধরনের সংযোগ নিরাপদ? অবশ্যই না। যে এই দেখো যে সংযোগগুলোতে 3 পিন সকেট ব্যবহার করা হচ্ছে এবং এই সংযোগগুলা ভূমির সাথে সরাসরি সংযুক্ত একটা সংযোগ, এরা হচ্ছে নিরাপদ। এখন আমরা দেখি বাসা বাড়িতে তড়িৎ বর্তনীর নকশা কিভাবে আঁকতে হয় বা প্রণয়ন করতে হয়। দেখো এখানে একটা তড়িৎ বর্তনীর বাসা বাড়িতে আমাদের যে তড়িৎ যে ব্যবহার করছি সেই ব্যবহারের একটা নকশা প্রণয়ন করা আছে। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে এখানে মেইন বোর্ড থেকে সাপ্লাই কেবলের মাধ্যমে আমাদের বাসার মধ্যে বিদ্যুৎ ঢুকছে।
তো এখানে দুইটা তারের মাধ্যমে ঢুকতেছে। এই দুইটা তারের মধ্যে একটা হলো লাইভ আর একটা হলো নিউট্রাল। আমরা জানি যে লাইভ যে তারগুলা আছে সেগুলা লাল কালারের হয়, নিউট্রালটা হয় কি নীল। তো লাইভ কালার লাল রঙের যে কেবলটা আছে, অর্থাৎ উচ্চ বিভবের যে কেবলটা আছে, জীবন্ত তার আমরা বলি, সেটা হচ্ছে উচ্চ বিভবের। আর নিরপেক্ষ তারটা হচ্ছে কি বিভব বিভব নাই। তো দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে, এখানে এই তার দুইটা একটা মিটারের মাধ্যমে কনজিউমার ইউনিটে প্রবেশ করছে। মিটারটা কি, একটা বাসার মধ্যে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হবে সেই বিদ্যুতের হিসাবটা বা বিদ্যুতের রেকর্ডটা করে থাকে এই মিটারটা। কনজিউমার ইউনিটে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা কি আছে, সার্কিট ব্রেকার বা ফিউজ আছে। তো সার্কিট ব্রেকারগুলো আবার মেইন সুইচের সাথে সংযুক্ত। তো মেইন সুইচের সাথে সংযুক্ত হওয়ার কারণে আমি যখন খুশি আমার এই বাসার কিন্তু মেইন সুইচের মাধ্যমে সব কানেকশন, বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিতে পারি। এখন দেখো এখানে যে 5 এম্পিয়ারের যে সার্কিট ব্রেকারটা আছে, সেই সার্কিট ব্রেকারের সাথে একটা লাইট, একটা ফ্যান সমান্তরাল সার্কিটের মাধ্যমে সংযুক্ত করা আছে। 15 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার থেকে আবার ইমার্শন হিটার ব্যবহার করছি। 30 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার থেকে আমি একটা রিং মেইন সার্কিট ব্যবহার করছি, যেখানে অনেকগুলা প্লাগ আমার কানেক্টেড আছে। এবং প্লাগগুলা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা সংযোগ দেওয়া আছে প্লাগগুলাতে। এই প্লাগগুলার মধ্য দিয়ে আমাদের আর্থিং লাইনগুলা সবুজ রঙের তার দিয়ে বোঝানো আছে। এবং 30 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার থেকে একটি কুকার সংযোগ করা আছে। এভাবে কিন্তু আমরা আমাদের বাসা বাড়িতে আমাদের যে তড়িৎ বর্তনীর যে নকশা, সেটা আমরা কিন্তু নিজেরাই প্রণয়ন করতে পারি। আশা করি তোমরা এটা চেষ্টা করবে বাড়িতে। তাহলে বিদ্যুৎ ব্যবহারে বিপজ্জনক অবস্থার কারণ কি কি হতে পারে? অন্তরকের ক্ষতি সাধন, তারের ভিতর দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ, বৈদ্যুতিক সংযোগের পরিবেশে আর্দ্র অবস্থা। আশা করি তোমরা সবাই আনসার করতে পারবে। হ্যাঁ, অবশ্যই 3টাই আমাদের জন্য বিপজ্জনক অবস্থার কারণ হতে পারে। হঠাৎ কোনো কারণে শর্ট সার্কিট হলে আমাদেরকে কে রক্ষা করবে? ভূসংযুক্ত তার, সুইচ, ট্রান্সফরমার, ভালো মানের তার। কে? অবশ্যই ভূসংযুক্ত তার, কারণ অতিরিক্ত বিদ্যুৎ আসলে সেটা ভূসংযুক্ত তারের মাধ্যমে কি হচ্ছে, ভূমিতে চলে যায়, ফলে আমাদের আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে বাড়ির কাজটা আজকে দিয়ে দেই। আমাদের বাড়ির কাজটা হচ্ছে যে বিদ্যুতের নিরাপদ ব্যবহার কিভাবে করা যায় সেটা সম্পর্কে সচেতনতামূলক একটা পোস্টার তোমাদেরকে তৈরি করতে হবে। একটা পোস্টার অঙ্কন করবে, সেখানে তোমরা বুঝিয়ে বিস্তারিত একটা সচেতনতামূলক একটা পোস্টার তোমরা অঙ্কন করবে। আশা করি সবাই সেটা করতে পারবে। আর আগামী ক্লাসে সবাইকে আবার স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো।